মাহবুব ভাই, একটা বিষয় আপনি জানেন, এই মুহূর্তে আমরা তো সবসময় রাজনীতি নিয়েই কথা বলি, কিন্তু এই মুহূর্তে আমাদের জাতীয় রাজনীতিকে কিন্তু ছাপিয়ে যে বিষয়টা আমাদের দর্শকদের মনে, আমাদের দেশের সাধারণ মানুষের মনে তীব্রভাবে জায়গা করে নিয়েছে এবং মানুষকে অনেক সময় চিন্তিত করছে, সেটা হলো ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সম্মিলিত আক্রমণ, সেই ঘটনা। এবং এটাকে কেন্দ্র করে এমনি মানুষের মধ্যে টেনশন যেমন আছে, আবার তেমনিভাবে আমাদের দেশের উপরে কিন্তু কিছু প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায়, তার প্রভাব তো সব জায়গায় পড়বে। তো আমি প্রথমত আপনার সঙ্গে দুটো বিষয় নিয়ে কথা বলবো, বাট প্রথমত যে জিনিসটা জানতে চাচ্ছি যে এই যুদ্ধটা কি অপরিহার্য ছিল? এই যুদ্ধের পেছনে মূল কারণটা কি এবং এর পরিণতিটা কি? আপনি এটাকে কীভাবে দেখছেন? দেখেন, প্রথমে আমি একটু ইংরেজি ব্যবহার করে শুরু করি। সেটা হচ্ছে যে নাথিং ইজ মোর টেরিবল দেন ওয়েন স্টুপিডস আর ইন অ্যাকশন। স্টুপিডরা যখন অ্যাকশনে যায়, এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর হইতে পারে না, বুঝছেন? এখন কিছু আন্তর্জাতিক স্টুপিড তারা অ্যাকশনে গেছে, এবং এই স্টুপিডরা এমন অ্যাকশনে গেছে যে পুরো পৃথিবী আপনার এনার্জি ইনসিকিউরিটিতে ভুগবে, পুরো পৃথিবী। আপনি জানেন যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং বা যারা অনুন্নত দেশ, ইতিমধ্যে তো ভেনেজুয়েলা টের পাইছে, মেক্সিকো টেক্সুয়েরও টের পাচ্ছে। আমার মনে হয় অচিরেই আরও কতগুলি দেশ হয়তো টের পাবে যে কি স্টুপিডদের পাল্লায় পড়েছে এই পৃথিবী। হ্যাঁ, এবং দুইটি শক্তি, একটা বৃহৎ শক্তি এবং আরেকটা মাঝারি বৃহৎ শক্তি, তার গ্যাংডাপ হয়েছে, এবং এই গ্যাং আপনার পুরো পৃথিবীকে ভিতর সন্ত্রস্ত করে ফেলছে। দেখেন, আপনি বলতেছেন যে এটা পরিণতি কি না, ইরানের কালকের যে পাল্টা আক্রমণ, তাতে অনেকেই মনে করতেছেন যে ইরান হয়তো এক ধরনের বিজয় অর্জন করবে। হ্যাঁ, সেটা আমি পরে আসতেছি। এইটা মানে আমেরিকার বিরুদ্ধে বিজয় অর্জন করা, মানে আপনার এই কনভেনশনাল ওয়ারে এটা সম্ভব না ইন দি সেন্স যে, আমি একটা উদাহরণ দিই। যখন আমেরিকা যখন ইরাক আক্রমণ করছিল, তখন আমি অবজারভারে চাকরি করতাম। তা আমার কলিগরা বলতেছে যে এইবার বোধহয় সাদ্দাম জিতে যাবে, শেষের দিকে মনে হচ্ছিল আর কি। তখন আমি বলছিলাম তাদের, দেখো, 1400 ইউনিভার্সিটির দেশ এবং MIT সহ দেশ এই কয়েকটা মানে রদ্দিমার্কা ইউনিভার্সিটির দেশের সঙ্গে হাঁটতে পারে না। এটা অ্যাবসার্ড ব্যাপার। তারা যদি হিউম্যান ক্যাজুয়ালিটি অ্যাভয়েড করতে চায় আমেরিকা, তাইলে সময় লাগবে। বাট যদি তারা মনে করে যে না, মানুষের জীবন কী হয় হোক, তাইলে এটা 2 ঘন্টার ব্যাপার। এয়ার স্ট্রাইক করবে, বাগদাদের পতন হয়ে যাবে। সুতরাং এই চিন্তা করে লাভ নাই। হ্যাঁ, আমেরিকা জ্ঞান বিজ্ঞানের চর্চা করে করে দুটি বিষয়ে মানে সবচেয়ে বেশি উৎকর্ষ সাধন করছে, সেটা হচ্ছে সমরবিদ্যা এবং চিকিৎসাবিদ্যা। সুতরাং সাদ্দাম পারবে না। কেমন? আমি যখন বস্টনে গেছিলাম, তখন আমি হারভার্ড দেখে আমরা MIT-তে যাচ্ছি আমার গাইড সহ। জি। তো আমার গাইড MIT-তে ঢুকতেছি, তা আমি বুঝতে পারতেছি না কোথায় ঢুকতেছি। তা আমি গাইডকে জিজ্ঞেস করলাম, এটা কোথায় ঢুকতেছি ভাই? তো বললো যে কাজ হয় এখানে, ঠেলা বুঝে সাদ্দাম। মানে MIT-তে যে সমস্ত গবেষণা হয়, এগুলোর ঠেলা বুঝে সাদ্দাম। তো যেখানে MIT-র মতো আপনার প্রতিষ্ঠান আছে, সেই দেশ কখনো ইসের সাথে হাঁটতে পারে না, মানে ইরাকের সাথে। তাই হইল। তো এখন দেখেন কি অবস্থাটা একটা দাঁড়াইছে আর কি। হ্যাঁ, যে মানে যখন যা মনে হচ্ছে, দেখেন বুশ নিয়ম আছে, যুদ্ধ বাঁধাতে গেলে কংগ্রেসের পারমিশন নিতে হয়, পারমিশন অনুমোদন নেয়। সে একাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবং কিভাবে কায়দা করে দেখেন, আমেরিকার সাথে কিন্তু ইরানের একটা কথাবার্তা চলতেছিল পারমাণবিক বিষয় নিয়ে। হ্যাঁ, এবং অনেকে ভাবতেছিলেন যে না, একটা সলিউশন আসবে, এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী আশাবাদও ব্যক্ত করলেন, এবং বলা হলো যে ভিয়েনাতে একটা বসবো, তারপরে আমরা ঠিক হয়ে যাব। বাস এই যে
মানে একটা আশাবাদ ছিল না, এটা একটা চালাকি, এটা একটা ধোঁকাবাজি। কীরকম আমি বলি, 71-এ যেটা ঘটছে, বঙ্গবন্ধু এবং ইয়াহিয়া খান এবং ভুট্টোর যে আলাপ আলোচনা, এটা সময়ক্ষেপণ, এইটা যুদ্ধের প্রস্তুতির জন্য এটা একটা চালাকি করছিল পাকিস্তানিরা, যে আলাপ আলোচনা চলতে থাকবে, এদিক দিয়ে পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য আসবে, আসবে ভেতরে থাকবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে আক্রমণ করবে। এই যে ডায়ালগের নামে একটা প্রতারণা হয়েছিল, এখানেও তাই, আলাপ আলোচনা চলতেছে, কী কারণে, যে টোটাল প্রস্তুতি নিয়ে ইরান আক্রমণ করা হবে, বুঝছেন? এটাও একটা প্রতারণা ছিল আর কি। এবং এই যে মানে এককভাবে ট্রাম্প সিদ্ধান্তগুলো নিচ্ছে, বার্নি স্যান্ডার্স তো বলতেছে, আপনি জানেন বার্নি স্যান্ডার্স একটা মানবতাবাদী আমেরিকান, তাকে নমিনেশন বঞ্চিত করা হয়েছে। এবং আমি মনে করি যে বার্নি স্যান্ডার্সের মতো কোনো ব্যক্তি যতদিন না পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হবে, মানবতাবাদী, ততদিন পর্যন্ত আমেরিকার ফরেন পলিসি আমার মনে হয় চেঞ্জ হবে না। হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে আপনি আমি একটা কথা বলেন, হ্যাঁ, সেটা হলো যে মানে ট্রাম্পের ইরানকে আক্রমণ করাটা জরুরি ছিল কি আসলে? মোটেই কি উদ্দেশ্যে সে কাজটা মোটেই জরুরি না। আপনি ধরেন ইরাকে যে আক্রমণ করছিল, এটা তো তারা ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে, এটা এরকম একটা অজুহাত দিয়ে তুলছে না, পরে তো দেখা গেল কিছুই না, রাইট? তাই না? পরে তো দেখা গেল কিছুই না। তার অ্যাকচুয়ালি মানে মানে কি বলে যে ওই আমেরিকা আসলে একটা অয়েল কোম্পানি, বুঝছেন? অর্থাৎ যেখানে তেল আছে সেইখানে হচ্ছে আপনার তাদের একটা চোখ পড়বে আর কি। ইটস ইজ নাথিং বাট এ অয়েল কোম্পানি। হ্যাঁ, তো ফলে ওখানে তেল সমৃদ্ধ একটা দেশ ইত্যাদি, বাস একটা অজুহাত তুলে দিল। হ্যাঁ, তো এখানেও তো ইরানের নিউক্লিয়ার যে পাওয়ার বা স্ট্রেংথ, সেইটা তোমার যদি নিউক্লিয়ার পাওয়ার থাকতে পারে, ইরানে থাকতে পারে না, কেন পারবে না? হ্যাঁ, তুমি কি নিউক্লিয়ার পাওয়ারের মানে সোল অথরিটি নাকি? হ্যাঁ, তো আচ্ছা, আমাকে আপনি আরেকটা কথা বলেন, এই জিনিসটা আমি নিজেও খুবই কনফিউজ থাকি মাঝে মাঝে, এবং আমার দর্শকরা নিশ্চয়ই এটা জানতে চান, যে এখন যে যুদ্ধ ধরেন 28 তারিখে শুরু হয়েছে, আজকে 3 দিন হয়ে গেল, আমরা যা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই কিন্তু আছে, এরই মধ্যে আপনার যুক্তরাজ্য, তারাও বলছে তাদের বেসগুলো ব্যবহার করতে দেবে, এবং যুক্তরাষ্ট্রের বেস তো বিভিন্ন জায়গায় আছেও, ইউএইতে আছে, কাতারে আছে, বাহরাইনে আছে, অনেক জায়গায় আছে। আমার প্রশ্ন হলো, ইরান কি নিঃসঙ্গ হয়ে যাচ্ছে? মানে ইরানের সঙ্গে তো কাউকে দেখছি না। বলি, আপনি যে বললেন যে আমেরিকার বেস না, আমি একটু বলি, দেখেন নাবিকদের নাকি বন্দরে বন্দরে গার্লফ্রেন্ড থাকে, যেখানে তারা অ্যাঙ্কর করে সেখানে ধরে যে 2 দিন থাকবে, ওখানে তার একটা গার্লফ্রেন্ড থাকে। তো আমেরিকার হচ্ছে যেখানেই পানি সেখানেই আমেরিকার ফ্লিট, বুঝছেন? সারা পৃথিবীটাকে তারা এনসার্কেল করে রাখছে, এবং মিডল ইস্টের অনেক জায়গায় তার ঘাঁটি, হ্যাঁ, অনেক জায়গায় গিয়ে। তো এখন দেখেন অদ্ভুত, আপনি বললেন না যে ইরানকে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, মানে মর্মান্তিক। মানে ইরান আমেরিকার ঘাঁটিগুলিতে আঘাত করছে মিডল ইস্টের দেশগুলো, সেইটাতে আমরা বিবৃতি দিলাম, যে এটার বিরুদ্ধে আমরা বিবৃতি দিলাম, অথচ আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা কোনো বিবৃতি দিলাম না। আপনি দেখছেন প্যারাডক্সটা, দেখছেন? অর্থাৎ স্পষ্টত বোঝা যাচ্ছে যে আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করছি। পরে অবশ্য আপনার ফরেন মিনিস্টার মানে এমনভাবে কথা বললো যে আগে মনে ছিল না, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, মানে আমেরিকার ঘাঁটিতে যখন আক্রমণ করছে সেইটা নিন্দাযোগ্য, কিন্তু এই যে ম্যাসাকারগুলি হইলো ইরানে এবং আরও কয়েক জায়গায়, হ্যাঁ, সেগুলির ব্যাপারে কোনো কথা নাই, বুঝতে পারছেন? না, ইরানের ম্যাসাকার তো ভয়ঙ্কর, মানে একটা দেশের সর্বোচ্চ যে রাজনৈতিক নেতা তাকে মেরে ফেললেন। হ্যাঁ, এবং দেখেন মানে আমি কেন বলতেছি যে সমরবিদ্যায় তারা এত উৎকর্ষ সাধন করছে, পিন পয়েন্ট করতেছে, পিন পয়েন্ট, রাইট? ঠিক আছে, এই ঘরটা আপনি ধ্বংস করে দিতে পারেন, কিন্তু এই ঘরের মধ্যে আপনাকে পিন পয়েন্ট করে হত্যা করা, এটা কিন্তু যাতা উৎকর্ষের ব্যাপার না, বুঝতে পারছেন? যেমন ওই যে লাদেন যাদেরকে মানে হত্যা করছিল আগে আমেরিকা, হ্যাঁ, এই জায়গায় চলে গেছে আপনার। আমার একটা দৃশ্য মনে আছে, এই ইরাক যুদ্ধের সময়, তখন ডিক চেনি ছিল আপনার এই কি বলে যে প্রতিরক্ষা মন্ত্রী, তখন তাকে জার্নালিস্ট জিজ্ঞেস করতেছে যে আপনারা হিউম্যান ক্যাজুয়ালিটি করতেছেন কেন? হ্যাঁ, আপনারা যুদ্ধ করবেন। তখন ডিক চেনি বলতেছে, কোথায় দেখলেন আপনারা হিউম্যান ক্যাজুয়ালিটি? কোথায় দেখেন, সুইচ টিপ দিচ্ছে, সাঁ করে গিয়ে পিন পয়েন্টে সব মানে ওই যে সামরিক স্থাপনায় গিয়ে করতেছে। আপনারা কোথায় দেখতেছেন আপনারা হিউম্যান ক্যাজুয়ালিটি করতেছে?
দেখেন না, দেখেন এই যে দেখেন ছাঁ করে গিয়ে সামরিক স্থাপনায় গিয়ে পড়তেছে। তো ফলে এই যে অ্যাকুরেসি, হ্যাঁ, এইটা মানে কি বলবো, তাদের মানে এই সবার মাথাই তো আল্লাহ তৈরি করছে না, তো বিশেষভাবে তাদের এই মাথা তৈরি করলো কীভাবে আল্লাহ, কেন করলো, আমি এটাই বুঝতেছি না। তাহলে এর পরিণতি কি? পরিণতি মানে আমি দু ধরনের পরিণতির কথা বলছি। একটা পরিণতি হলো, আপনি ধরেন এই যুদ্ধের মানে পরিণতি হিসাবে ইরানের কি অবস্থা দেখতেছেন? ইরান কি মানে যুদ্ধে পরাভূত হবে, অথবা আমেরিকা কি ইরানকে দখল করবে, অথবা আমেরিকা কি ইরানে তার পছন্দের একটা সরকার বসাতে পারবে, নাকি যুদ্ধে ইরানের নেতৃবৃন্দে কিছু মৃত্যু ঘটবে, ইরান আবার নতুন করে তাদের মতো করে গড়ে উঠবে? শুনেন, কি হতে পারে? আমি বলি শুনেন, ইরান হ্যাজ এ লং হেরিটেজ, হ্যাঁ, এটা একটা পুরনো সিভিলাইজেশন, এবং ইরান কিন্তু অন্যান্য আরব কান্ট্রিগুলোর চাইতে একটু ভিন্ন। আচ্ছা। আপনি দেখবেন, যেমন ধরেন ইরানের ফিল্ম না, হ্যাঁ, দেখবেন একেবারে আর্টিস্টিক এবং একেবারেই এটাকে কী বলে যে এস্থেটিক ফিল্ম কিন্তু ওখানে হয়, হ্যাঁ, এবং মনেই হয় না যে এটা একটা ইসলামিক কান্ট্রি, ওদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং ইরানের মানে আপনার একটা ইন্টেলেকচুয়াল শ্রেণী, একটা পাবলিক ইন্টেলেকচুয়াল শ্রেণী আছে যেটা আপনার ওয়েস্টার্নাইজড, তাদের ওয়েস্টার্নের মতো। এমনি ভাবলে হবে না যে এটা একটা শিয়া প্রধান বা একটা মুসলিম প্রধান, এখানে কিন্তু অনেক মানে উন্নত মানসিকতার লোক আছে। প্লাস হচ্ছে এইটা একটা লং হেরিটেজ আছে ইরানকে পরাভূত করা, মানসিকভাবে পরাভূত করা খুব কঠিন। ফিজিক্যালি আপনি পরাভূত করতে পারবেন, হ্যাঁ, আপনি দুইটাই নিউক্লিয়ার বোমা মাইরে দিলেন জাপানের মতো হিরোশিমা নাগাসাকিতে, আপনি ধ্বংস হয়ে গেল ইত্যাদি। কিন্তু ইরানি জনগণের যে সাদাত্ম্যবোধ, তাদের যে যাত্রাভিমান, হ্যাঁ, তাদের যে ঐতিহ্য, তাদের যে কি বলে যে এক ধরনের সাংস্কৃতিক অনন্যতা, হ্যাঁ, সেইটাকে আপনি পরাভূত করতে পারবেন না। আপনি এই ফিজিক্যালি বা ভৌত মানে কি বলে যে ভৌত কাঠামোগুলো ধ্বংস করতে পারবেন, কিন্তু আপনি মানুষের মনস্তত্ত্ব আপনি ধ্বংস করতে পারবেন না ইরানের। এবং আপনাকে করতে গেলে এটা একটা ভিয়েতনামের মতো আপনাকে একটা লং জার্নিতে যাইতে হবে, হ্যাঁ, এবং তাতেও আপনি কিছু করতে হবে। যেমন আজকে ভিয়েতনাম কী হয়েছে, আপনি দীর্ঘদিন তো সেখানে যুদ্ধ করলেন, তা আজকে কি ভিয়েতনামের অবস্থা কি দেখেন, সে একটা, হ্যাঁ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যুদ্ধে যদি ট্রাম্প সাময়িকভাবে বিজয়ীও হয়, কিন্তু আলটিমেটলি লং রানে এটা পারবে না, যুক্তরাষ্ট্রের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে না না না, এটা পারবে না, কারণ এটা অ্যাকচুয়ালি পারা যায় না, হ্যাঁ, এটা এইসব পারা যায় না। যারা নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান, যারা নিজস্ব ঐতিহ্যে বলিয়ান, হ্যাঁ, তাদেরকে পরাভূত করা খুব কঠিন কাজ। এটা সাময়িক একটা আপনি দখলদারিত্ব নিতে পারবেন, হ্যাঁ, দখলদারি নিতে পারবেন, কিন্তু আলটিমেটলি এটা হবে না, হ্যাঁ। এর বিপরীতে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, যদি আমি ধরে নিচ্ছি যদি আরো 7-8 দিন চলে, তাহলে এর কি প্রতিক্রিয়া আমাদের উপর পড়তে পারে? ওরে বাবা, সাংঘাতিক প্রতিক্রিয়া। দেখেন, মানে আমাদের সারা বিশ্বে অবশ্য এনার্জি সিকিউরিটি ইজ অ্যাট রিস্ক। রিস্ক কেন দেখেন, একটা হচ্ছে যে আপনার তেলের দাম কিন্তু মানে এক লাফে জাম্প করে কিন্তু 10% বেড়ে গেছে, এখন ব্যারেল প্রতি কিন্তু $80, হ্যাঁ, এটা অনেকে সাসপেক্ট করতেছে এটা $100 চলে যেতে পারে, ঠিক আছে। এবং হরমুজ প্রণালী হচ্ছে আপনার অয়েল এবং এলএনজি এই ট্রেডের একটা খুবই ক্রুশিয়াল একটা জায়গা, হরমুজ প্রণালী, জি, ঠিক আছে, এটা ক্রুশিয়াল জায়গা, বিশেষ করে অয়েল এবং এলএনজি ট্রেড। তো সেইটা তো বন্ধ হয়ে গেছে। এবং দেখেন আমাদের কিন্তু কিছু শিডিউল আছে, মার্চ থেকে মে পর্যন্ত অনেকগুলো কার্গো শিপমেন্ট কিন্তু শিডিউল করা আছে এলএনজির, এটা রিস্ক পড়ে যাচ্ছে, তাই না? মানে হরমুজ প্রণালী যদি আপনার খুলে দেওয়া না হয়, তাহলে তো এই কার্গোগুলো আসবে কীভাবে, এই এলএনজি আসবে কীভাবে, এই শিডিউলগুলি ডিসরাপ্টেড হবে না? তো ফলে যখন আপনি অয়েলের দাম বাড়বে, হ্যাঁ, বাড়তেছে এবং জাম করতেছে রীতিমতো, হ্যাঁ, তো ফলে এইটা কী হবে, এইটার ইমপ্লিকেশন কী হবে, এইটার সাইড এফেক্টগুলি কী হবে? অয়েলের দাম বাড়া মানে হচ্ছে আপনার এসেনশিয়াল কমোডিটির উপর এটার প্রভাব পড়া, রাইট, ঠিক আছে, এসেনশিয়াল কমোডিটির প্রভাব পড়া, এবং মানে এন্টায়ার এনার্জি সিকিউরিটিটা আপনার ডিসরাপ্টেড হয়ে যাবে যদি এই যুদ্ধ বেশি দিন কন্টিনিউ করে, এবং মানে হরমুজ প্রণালী সহ অন্যান্য জিনিসগুলি যদি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে। এবং আমি বলি কি, এই অবস্থার মধ্যে আমাদের অনেক কিছু করণীয় আছে, হ্যাঁ, এটা
বলবো এটা। জি প্লিজ বলেন শুনি, এটা শেষ আমাদের করুন। এখন দরকার হচ্ছে কি জানেন, জি। একটা টাস্ক ফোর্স গঠন করা, একটা টাস্ক ফোর্স আচ্ছা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সেই টাস্ক ফোর্স সবকিছু মনিটর করবে। ওকে। কিরকম মনিটর করবে? একটা হচ্ছে যে মিডল ইস্টে যারা রিস্ক জোনে আছে আমাদের প্রবাসীরা, কিছু সেফ জোন নিশ্চয়ই আছে, কিন্তু যারা রিস্ক জোনে আছে তাদেরকে রেস্কিউ করা। আচ্ছা। এবং এটা রেস্কিউ করতে গেলে এই টাস্ক ফোর্স ওই সব দেশের যে দূতাবাসগুলি আছে তাদের সাথে যোগাযোগ রাখবে এবং কীভাবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে আমাদের রেস্কিউ করে। আমরা কিন্তু এগুলো আগে করছি, ইরাক যুদ্ধের সময় কিন্তু আমরা নিয়ে আসছিলাম। ইভেন 2011 সালে যখন গাদ্দাফির পতন হইল তখনও কিন্তু আমরা ওখান থেকে অনেককে ফেরত নিয়ে আসছিলাম। তো এখন ধরেন যে ঝুঁকিপূর্ণ যারা আছে তাদেরকে ফেরত নিয়ে আসা এক। 2 নম্বর হচ্ছে আপনার এই যে তেলের দাম বাড়ার কারণে বা অন্য যে কোনো কারণ হোক আমাদের যাতে এই নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে না ওঠে, কারণ এখানে তো অসৎ ব্যবসায়ীর কোনো মানে সংখ্যা নিরূপণ করা যায় না। অসংখ্য সিন্ডিকেট আছে এবং অসৎ ব্যবসায়ী আছে, তারা একটা সুযোগ নেবে। এটা একটা মানে যত না বাড়ানো যেতে পারে তার চেয়ে বেশি বাড়ায় দিবে আর কি। হ্যাঁ, কারণ এটা সুযোগ সন্ধানী থাকবে। তো এই সিন্ডিকেটগুলিকে কন্ট্রোল করা, বাজার নিয়ন্ত্রণ করা, তারপরে এই আইওএমের সাথে যোগাযোগ করে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ ইমিগ্রেশন, তাদের সাথে যোগাযোগ করে ওই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আমাদের প্রবাসীদের ফেরত আনার একটা ব্যবস্থা করা। আমাদের শ্রমবাজার যাতে ঝুঁকিপূর্ণ না, মানে ঝুঁকিতে না পড়ে এই কি বলে যে মিডল ইস্টে, সেটার একটা আপনার কি বলে যে ইয়ে করা, ব্যবস্থা নেওয়া। কারণ আমাদের দেখেন আমাদের রেমিটেন্স তো হচ্ছে আমাদের একটা অর্থনীতির একটা অন্যতম, তাই না? এখন তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে রেমিটেন্সের তো বিরাট, যেমন আমরা গত 18 মাস ভালো ছিলাম অর্থনৈতিকভাবে, তেমন কোনো বড় ধরনের দুর্গতি হয় না। এটার একটা বড় কারণ কিন্তু রেমিটেন্স। হ্যাঁ, তো ফলে এই রেমিটেন্সের একটা ঝুঁকিতে পড়বে, সেইটা কিভাবে মোকাবেলা করা যায়, মানে প্রত্যেকটা বিষয় হ্যাঁ একটা টাস্ক ফোর্সের আওতায় আনতে হবে। এবং টাস্ক ফোর্স প্রধানমন্ত্রীর নেতৃত্বে হোক বা যেভাবে হোক, মন্ত্রণালয়গুলির একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে হইতে পারে। হ্যাঁ, একটা টাস্ক ফোর্স করে তারা এগুলো মানে আমাদের জাতীয় রাজনীতি এবং জাতীয় বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে কথা বলি, কিন্তু আজকে সবচেয়ে বড় ঘটনা, আজকে না গত 2 দিন ধরে আমরা দেখছি, সবচেয়ে বড় ঘটনা হলো ইরানের উপর যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের যৌথ আক্রমণ এবং তার প্রতিবাদে অথবা তার জবাব দিতে যে ইরানের পক্ষ থেকে পাল্টা আক্রমণ। এবং ইরানের আক্রমণটা একটু বিচিত্র ধরনের আমার কাছে মনে হয়েছে। এটা হলো তারা ইসরায়েলের দিকে আক্রমণ করেছে, আবার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা আছে সেখানেও তারা আক্রমণ করেছে। এবং কোথাও কোথাও যেমন আপনার ইউএইতে সেখানে একটা 5 স্টার হোটেলের প্রতি তারা আক্রমণ করেছে। এবং যুক্তরাষ্ট্রের যারা মুখপাত্র আছেন এই ব্যাপারে তারা অনেক স্বীকারও করেছেন যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন নাগরিক অথবা আপনার সৈনিক তারা মারাও গেছেন। তো এই সব মিলিয়ে যে পরিস্থিতি, ট্রাম্প নির্বাচনের সময় মানে তিনি যুদ্ধবাজ নন, বরং তিনি শান্তির জন্য লড়াই করছেন সারা দুনিয়াতে, এই ধরনের একটা ইমেজ প্রতিষ্ঠা করার জন্য উনি কিন্তু নির্বাচনের আগে কিছু প্রচারণা চালিয়েছেন। কিন্তু আমরা খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম উনি দায়িত্ব নেওয়ার পরেই নিজেকে যুদ্ধবাজ হিসাবে দাঁড় করে দিলেন সারা দুনিয়ার সামনে। তো এই সব মিলে সিচুয়েশনটা এখন আপনি কি দেখছেন, আর এই সময়ে আমাদের কি বা করার আছে, অথবা আমাদের এখানে কি প্রতিক্রিয়া নেতিবাচক আসতে পারে, আপনার মানে অবজারভেশনটা কি? এটা একটা বেশ গুরুতর বিষয় হয়ে দাঁড়াইছে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে এই যে আক্রমণ। এখানে তো আক্রমণটা শুরু করছে আপনার তারিখ দিয়েই বলা যায় আমেরিকা এবং ইসরায়েল। তাদের আক্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইরানের পারমাণবিক যে প্রোগ্রাম আছে সেটাকে বন্ধ করা যেভাবেই হোক। তারা গত জুনে যখন আক্রমণ করছে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিদের উপরে, সেখানে বাংকার বাস্টার সব বম মারছে, কিন্তু তারা কিন্তু সেই এনরিচড ইউরেনিয়ামের কোনো ক্ষতি করতে পারে নাই, ওগুলিকে ওরা সরাই ফেলছিল। পরে দেখা গেছে আইআই এর অ্যানালাইসিসে দেখা গেছে যে ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিদের কোনো ক্ষতি হয় নাই।
অ্যাকচুয়ালি। সেই জন্যই কিন্তু এই আক্রমণটা এখন আবার তারা করতেছে। কারণ ধরা হয় যে ইরান মাত্র 1 বছর সময় পেলে তারা কিন্তু তাদের যে ইউরেনিয়ামকে উইপন গ্রেডে, অর্থাৎ এখন তারা 60% এনরিচ করতে পারছে, তারা 90% এনরিচ করে ফেলতে পারবে এবং উইপন তৈরি করতে পারবে, উইপন ডেলিভারি সিস্টেমও তারা তৈরি করতে পারবে। যদি সেটা করে ফেলে তখন কিন্তু আর ইসরায়েলের আর কিছু করার থাকবে না, আমেরিকারও কিছু করার থাকবে না, এই ইরানকে মেনেই নিতে হবে। তখন মিডল ইস্টের যে ডমিনেন্সটা এখন ইসরায়েল, তার নিউক্লিয়ার বম আছে তার প্রায় 80 থেকে 200, এর মাধ্যমেই সে তো কন্ট্রোল করে সবকিছু, যে কিছু হলে আমি শেষ পর্যন্ত বাইরে দিতে পারবে, লাস্ট এসে যদি ডিটারেন্স হিসেবে তারা ইউজ করে, কিন্তু এটা একটা বিরাট তাদের উইপন। তখন মিডল ইস্টের কিন্তু দুইটাই দাঁড়াই করে, একদিকে ইসরায়েল আর একদিকে কিন্তু আপনার এই ইরান। এবং এই ইরানকে আক্রমণ করার জন্য আমরা সবসময় ইসরায়েল এবং আমেরিকাকে দোষারোপ করি, কিন্তু মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিও তো এগুলির সাথে জড়িত আছে, তাদের ঘাঁটি থেকেই তো আক্রমণ হয়, যদিও তারা বলে যে আমরা অ্যালাউ করি না। তো ইরান যেটা করছে, যে ইরান এবার কিন্তু আক্রমণ করছে এই শুধু ইসরায়েলকে না, আমেরিকান সেই ঘাঁটিগুলিতে না, তারা কিন্তু সিভিলিয়ান ইনস্টলেশন গুলিতেও আক্রমণ করছে, এই ইউএইতে, কাতারে, আপনার ওমান, সব জায়গায় কিন্তু তারা এবার আক্রমণ করছে। হ্যাঁ, এটা একটা কারণ হিসেবে দেখা যায় যে এই সব জায়গায় আক্রমণ করার ফলে আমেরিকার উপরে, ইসরায়েলের উপর প্রচন্ড চাপ হবে যে তুমি যুদ্ধ আর চালায় যেও না, তুমি এটাকে 2-1 সপ্তাহের মধ্যে শেষ করে দাও, 2-1 সপ্তাহের মধ্যে এটা তুমি 1-1.5 মাস পর্যন্ত লিঙ্গার করো না। 1-1.5 মাস পর্যন্ত লিঙ্গার করলে মিডল ইস্টে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হবে, আর আমাদের যে বাংলাদেশের মতো ইকোনমিতে এটার একটা প্রচন্ড ইম্প্যাক্ট পড়বে। কারণ আপনি দেখেন, আমরা কিন্তু এলএনজি নির্ভর হয়ে গেছি, আমরা কিন্তু প্রচুর এলএনজি আনি আমরা মূলত কাতার থেকে এবং ওমান থেকে। এগুলি স্ট্রেট অফ হরমুজ, এই যে গালফ অফ ওমান এবং আপনার গালফ অফ পার্সিয়ান গালফ, এই দুটার যে কানেক্টিং যে একটা ন্যারো জায়গা আছে, সেটাকে বলা হয় স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। এটার ভিতর দিয়েই কিন্তু 80-90% এলএনজি আসে এবং আমাদের অনেক তেলও আসে। সারা বিশ্বের প্রায় 20-30% তেল এই স্টেট অফ হরমুজ দিয়ে যায়, চায়নার অনেক তেল যায়। সুতরাং স্টেট অফ হরমুজ এখন ব্লক আছে, খুব সম্ভব ব্লক করে ফেলছে বা ফেলার পথে ইরান। তাহলে আপনার কিন্তু একটা তেলের ঘাটতি হবে, সিএনজির, এই যে আমরা যে এই করি, এই এলএনজি ইউজ করি, আপনার যে ওই যে সিলিন্ডার এগুলির একটা বিশাল ক্রাইসিস হওয়ার মতো। আমি একটা কথা একটু জানতে চাই, কারণ অনেকে এই বিষয়টা ক্লিয়ার হবেন কিনা আমি জানি না। যে তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে আসে, বিশেষ করে আমাদের এশিয়া অঞ্চলের যে তেল, যারা বড় বড় গ্রাহক আছে তারা তো ওইখান থেকে তেল আনে। এখানে আপনার ইন্ডিয়াও আছে, চীন আছে। এখন হরমুজ প্রণালী দিয়ে না এসে এটাকে অ্যাভয়েড, ঘোরা পথে আসা কি একেবারে অসম্ভব, নাকি সেক্ষেত্রে তেলের দাম বেড়ে যাবে? দাম একেবারে অসম্ভব না, আর ওদের তো পাইপলাইন আছে, সৌদি আরবের ভিতর দিয়েও পাইপলাইন আছে, সেই পাইপলাইন দিয়ে যদি আনতে যায় তাহলে তাদের টাইমও বেশি লাগবে এবং খরচও বেশি লাগবে, খরচও বেশি পড়বে। তাছাড়া আপনার তো ইরানের যে তেলটা, ইরানের তেল তো বন্ধ হয়ে গেল, ইরানের তেল তো আর আপনারা পাচ্ছেন না। ইরানের তো একটা বিরাট সাপ্লায়ার, যদিও এমবার্গো দেওয়া আছে, তারপরেও তো তারা ওপেন সিতে যায় তাদের জাহাজে করে তারা বিক্রি করে দেয়, ইলিগালি বিক্রি করে, ইলিগাল মানে আমেরিকার দেশের বাইরে যাইয়া তারা বিক্রি করতে পারে এবং এটা হয়। এবং এটা পারচেজার তো আপনার এরাও, ওই ইন্ডিয়াও তো পারচেস করে প্রসেস করে আবার বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ স্টেট অফ হরমুজ যদি 1 মাস 2 মাস বন্ধ থাকে, তাহলে ধারণা করা হয় যে আপনার তেলের ব্যারেল $110 থেকে $120 হবে। এখন আমাদের বাজেটে তেলের দাম কিন্তু $80 to $85 হিসেবে ধরেই কিন্তু সবকিছু ক্যালকুলেট করা হয়, এই দাম থাকবে। এখন যদি $100 উপরে চলে যায়, দেন ইটস গোয়িং টু ডিপ্লিট আওয়ার রিজার্ভ, আমাদের রিজার্ভ কিন্তু কমে আসবে, আমাদের এখানে একটা ক্রাইসিস হবে, ডলারের ক্রাইসিস হবে, মিডল ইস্ট থেকে আপনার রেমিটেন্স আসাও কমে যাবে, তো কারণ ওইখানে তো কর্মকাণ্ড হ্যাম্পার্ড হচ্ছে, ব্যাপকভাবে হ্যাম্পার্ড হচ্ছে। তারপরে আপনি ধরেন এই যে লেবার যাওয়া, মানে কর্মীরা যে যাবে কিভাবে, টোটাল
ফ্লাইট সব তো বন্ধ, মিডল ইস্টের সব ফ্লাইট, প্র্যাকটিক্যালি সব ফ্লাইটই বন্ধ। এইভাবে তো বেশি দিন চলতে পারে না। যদি বেশি দিন চলে তাহলে যেসব কান্ট্রি এফেক্টেড হবে তার মধ্যে বাংলাদেশ মনে হয় সবচেয়ে বেশি এফেক্টেড হবে, কারণ আমাদের 70-80 লক্ষ লোক তো ওই কান্ট্রিগুলিতে আপনার আছে, এমপ্লয়েড আছে। তারা যদি না আসতে পারে, তারা যদি এখানে বিপদের মধ্যে থাকে, তাহলে তো আমাদের ইকোনমি, আমাদের ওয়েলবিং। এটা কিন্তু আমরা আগেও দেখেছি একবার। আপনার মনে আছে যে যখন নাকি প্রথম মধ্যপ্রাচ্যের যুদ্ধটা হয়েছিল, ইরাক যখন আক্রমণ করেছিল, কুয়েত আক্রমণ করেছিল, ওই সময় কিন্তু আমরাও বেশ অর্থনৈতিকভাবে বড় একটা ধাক্কার মুখে পড়েছিলাম। আর এবার যেটা হলো, যেটা এমন একটা সময় ঘটলো যখন বিএনপি সরকার মাত্রই দায়িত্ব নিয়েছে, এবং দায়িত্ব নেওয়ার পর তারা একটা খুবই ভঙ্গুর অর্থনীতি তারা পেয়েছে উত্তরাধিকার হিসাবে, এবং সেই অর্থনীতিকে যখন টেনে তোলার সময় তখন যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সেটা তো আমাদের জন্য অথবা আমাদের সরকারের জন্য খুবই একটা বিব্রতকর এবং কঠিন সময় মধ্যে মনে আমরা পড়ে যাব। অ্যাকচুয়ালি আপনার যে আমাদের যে নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আপনার যে নতুন গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই দুইজনের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ এসে দাঁড়াইলো। কিন্তু কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা হচ্ছে যে কিভাবে তারা জ্বালানি সংস্থান করবেন অল্প দামে এবং অন টাইম, যাতে কোনো রকমের আপনার কলকারখানা যেন বন্ধ না হয়ে যায়, বিদ্যুতের যেন লোডশেডিং করতে না হয়। অ্যাট দ্য সেম টাইম তাদের তো ডলারও ব্যবস্থা করতে হবে। রেমিটেন্সের একটা উৎস হচ্ছে মিডল ইস্ট। মিডল ইস্টে যদি এইরকম অস্থিতিশীল অবস্থা থাকে, তাহলে রেমিটেন্সের অবস্থাও তো আপনার খারাপ হয়ে যেতে পারে। আপনি দেখেন একটা প্যাসেঞ্জার যেতে পারে নাই, কিন্তু তাদেরকে এই হোটেলে রাখতে হচ্ছে বিমানের সব প্যাসেঞ্জারদেরকে। বিমানেরও তো আপনার একটা লস হবে, যে ফ্লাইট গুলি তো আপনার যেতে পারবে না, শুধু ইস্ট সাইডে যেতে পারবে, কিন্তু এদিকে তো যেতে পারতেছে না, তুরস্কে যেতে পারতেছে না, মিডল ইস্টের কোনো কান্ট্রিতে যেতে পারতেছে না আপাতত। এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। এই সমস্যার আমরা যুদ্ধটা নিয়ে আরেকটু কথা বলি এই কারণে যে আমি বেশ কয়েকটা পত্রপত্রিকা এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে একটু চোখ বোলাচ্ছিলাম। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই যুদ্ধে যতটুকু জেনেছে এ পর্যন্ত, যুক্তরাষ্ট্র বোধকরি খুব একটা সুবিধা করতে পারতেছে না এই কারণে যে কিছুদিন আগেও কিন্তু ইরানে বড় একটা আন্দোলন হয়েছিল, একটা বিপুল সংখ্যক একটা ইয়াং জেনারেশন বেশ বিদ্রোহের মতো করেছিল। কিন্তু এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র যেটা ভেবেছিল তাতে হয়তো ইরানের সরকারের পতন ঘটবে, ইরান মানে নড়বড়ে হয়ে যাবে, বাস্তবে কিন্তু হচ্ছে না। আমরা জানতে পেরেছি যে ইরানের শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যু হয়েছে, কিন্তু ইরানের কিন্তু শাসন প্রশাসন এবং নিয়ন্ত্রণ সেটা কিন্তু আগের মতোই শক্ত আছে, এবং এর মধ্যে থেকেই তারা কিন্তু এখন আক্রমণ করে যাচ্ছে। এই বিষয়গুলো কি আপনি মানে এই বিষয়গুলো সম্পর্কে দেখেন যে ইরানের যে শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনেইর বয়স ছিল 86 বছর, এবং উনি অ্যাকচুয়ালি রাহাবার হচ্ছে আপনার প্রেসিডেন্টের উপরের পোস্ট। উনি সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। ওনার বয়স ছিল 86। অর্থাৎ ইরান কিন্তু প্রস্তুত ছিল যে কোনো সময় রিপ্লেসমেন্ট দরকার হতে পারে, সুতরাং তারা কুইকলি রিপ্লেস করে দিছে। তাদের যে কমিটি অফ এক্সপার্ট, তারা আপনার এদের যে রিপ্লেসমেন্ট, সেই রিপ্লেসমেন্ট তারা করতে পারছে। আর একটা বিষয় হচ্ছে কি, যে ইরান একটা নেশন স্টেট, তাদের উপরে যখন আক্রমণ আসে তারা কিন্তু তখন ইউনাইটেড হয়। আর এই যে 42 ইয়ার্স ইসলামিক রিপাবলিক থাকার ফলে তাদের অনেক রকমের সংগঠন গড়ে উঠছে, তাদের বসিস, তারপরে তাদের ধর্মীয় মোল্লাতন্ত্র, এই ইত্যাদি মজলিস টজলিস মিলে এমন একটা সিস্টেম গড়ে উঠছে। সিস্টেম কয়েকটা মিসাইল মারলে ধ্বংস হয়ে যাবে না। অর্থাৎ এই অন্যান্য দেশে যেমন আমেরিকা চাচ্ছে রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জ করা এখানে সম্ভব না। যদিও একটা উল্লেখযোগ্য সংখ্যক ইরানিয়ান, তারা ইসলামিক এই রাজত্ব তারা চায় না, এই শাসন তারা চায় না, তারা মডার্ন শাসন চায়। এবং তারা কিন্তু ওপেনলি নাচ গানও করছে, ইরানের ভিতরেই তারা নাচ গান করছে এই আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যুতে।
কিন্তু আমার ধারণা যে এই রেজিম চেঞ্জ করা এদের পক্ষে সম্ভব হবে না, কারণ ব্যাপক সংখ্যক লোক আপনার এই খোমেনি পন্থী, মানে ইসলামিক শাসন ব্যবস্থার পন্থী হয়ে গেছে এখানে। সুতরাং ইটস কোয়াইট আনলাইকলি যে শাহর ছেলে, রেজা শাহ পাহলভির ছেলে আবার এসে এখানে রাজত্ব করতে পারবে। ইট ইস ভেরি আনলাইকলি। আর এটাও একটা অবাক কাণ্ড যে আমেরিকা এবং ইসরায়েল একেবারে প্রিসাইসলি পিন পয়েন্ট করে তাদের যে টপ লিডারশিপ, টপ লেয়ারের লিডার, মানে একদম সুপ্রিম লিডারকে তারা কিল করতে পারছে। এটা একটা মানে অবাক করা কাণ্ড। আমেরিকার এই সিস্টেমটা তারা চালু করছে, মাদুরোকে ধরে নিয়ে আসলো, এখন খমেনিকে তারা মারলো। সুতরাং পৃথিবীতে কেউই আর ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে নিরাপদ বোধ করবেন বলে আমার কাছে মনে হয় না, স্পেশালি যারা হেড অফ দি স্টেট বা হেড অফ দি গভর্নমেন্ট। এখন আরেকটা বিষয়, এটা এটা আমি এই আলোচনাটা শেষ করবো এখানে, যে এটা একটু মানে অনেকেই জানতে চাচ্ছে। যেমন আগে যেমন ছিল, যেমন পৃথিবীতে এক ধরনের অ্যাটাক করলে পরে, যখন সোভিয়েত ইউনিয়ন ঐক্যবদ্ধ ছিল তখন যে আরেকটা পক্ষ কিন্তু তার সঙ্গে একত্র হয়ে যেত, মানে পুরো পৃথিবীটাই দুটো মেরুতে বিভক্ত ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে সেই মেরুকরণটা আর সেভাবে স্পষ্ট নয়। কিন্তু তারপরেও ইরানের এই শাসন থাকলে পরে অনেকেই তো এই সুবিধাভোগী আছে। আবার বিপরীত দিকে যুক্তরাষ্ট্রের যে এই মুরলীপনা, তাতেও তো অনেকে আনহ্যাপি আছে। এবং সেইভাবে যদি বিচার করি, যেমন রাশিয়া, চীন, এরা কি এখন ইরানকে আক্রমণের যে ঘটনা, তাকে কেন্দ্র করে মানে একীভূত হয়ে কি তারা চাপ দেবে বলে আপনি মনে করেন কিনা? আমি সেটা মনে করি না, কারণ কি এটা 3 দিনে পড়ে গেছে। রাশিয়ার যে রিয়াকশন, রাশিয়া কিছু তাদের মিসাইল পাঠাইছে বলে জানা যায়। চায়নার তেমন কোনো রিয়াকশন নাই, চায়না তেমন ধরনের কোনো রিয়াকশন দেখায়নি। এইটা যে চেষ্টা ছিল যে এখন তো মনো ইউনিপোলার পৃথিবী, অর্থাৎ একমাত্র শক্তিধর রাষ্ট্র হচ্ছে আমেরিকা, সেটাকে মাল্টিপোলার করার চেষ্টা চলছে। যে চায়নাও একটা শক্তির কেন্দ্র হয়ে উঠতেছে, রাশিয়া তো আছেই, কিন্তু সেই উদ্যোগটা ইরানের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেইভাবে এসে তারা দাঁড়ায় নাই। সিরিয়ার যখন পতন হয় তখন কিন্তু রাশিয়া সেখানে তার নৌবাহিনী পাঠিয়েছিল এবং তার এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাইছিল, সৈন্য পাঠাইছিল, অনেক কিছু করছে। তারপরে তার পতন ঠেকাতে পারে নাই বাশার আল বশিরের ঠেকানো যায় নাই। এখন এইখানে তো সেটা করলো না। আপনার এখানে তো রাশিয়ার নৌবাহিনীর কোনো অস্তিত্ব নাই, মিডল ইস্টে তারা কিন্তু পাঠায়নি। আর মিডল ইস্টে যেভাবে আমেরিকা সৈন্য সমাহার করছে, 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার একই জায়গায় আছে, কিন্তু 50,000 সৈন্য, আপনার বিভিন্ন ধরনের মেরিন বলেন, এই এয়ারফোর্স, বিভিন্ন টাইপের সৈন্য এই এয়ারক্রাফট ক্যারিয়ার গুলিতে, ডিস্ট্রয়ার, তারপরে এই একটা আর্মাডা আর কি তৈরি করছে। এখানে 50,000 সৈন্য, তারা একটা আক্রমণ চালাই যাচ্ছে বিভিন্ন জায়গায় এই ইরানের। এমনকি শেষ পর্যন্ত তারা হয়তো হুতি ঠুতি এদেরও আক্রমণ করবে, অর্থাৎ অল আউট একটা ওয়ারের দিকে চলে যাচ্ছে। এক্সেপ্ট যে এটা নিউক্লিয়ার অ্যাটাকের দিকে যাবে বলে মনে হয় না, নিউক্লিয়ার ওয়ার হওয়ার সম্ভাবনা নাই এই বিষয়ের এখানে। এটা বাস্তবতা। কারণ আপনি এই যুদ্ধের শেষ পরিণতি কি দেখছেন? এই যুদ্ধের শেষ পরিণতি কি, এই ধরনের যুদ্ধ তো মাসের পর মাস চলে না, কারণ এদের যে যুদ্ধটা হচ্ছে মিসাইল যুদ্ধ। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, এই না যে সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস অবরোধ করে রাখবে সিটি, তা না। কিন্তু এইখানে সেকেন্ডের মধ্যে মিসাইল মারে, মিসাইল সাকসেসফুল হলে ঠিক মতো হিট করতে পারলে করলো, না করলে আকাশে আবার ইসরায়েল উড়াই দিচ্ছে, একেবারে কুইকলি ঘটনা ঘটতেছে। তা মিসাইল তো আনলিমিটেড না। তারপরে মিসাইল যে ডিপোগুলি, সেই ডিপোগুলিও কিন্তু আমেরিকান এয়ারফোর্স উড়াই দিতেছে, অনেক জায়গায় মিসাইল উড়াই দিতেছে, ড্রোনের ফ্যাক্টরি উড়াই দিতেছে, যার ফলে ইরানের যে সাপ্লাই ডিপ্লিটেড হয়ে যাবে এক সময়। যদিও তাদের কিছু ব্যালিস্টিক মিসাইল আছে, ফাত্তা, তারপরে শাহাদ, আর বেশ কয়েকটা, সেগুলি হাইপারসনিক এবং জিগজ্যাগ করে চলে। ওইটাকে
ওরা ওদের যে আয়রন ডোম শিল্ড ওইটা দিয়ে দমন করতে পারে না, আটকাইতে পারে না। সেইগুলি কিন্তু ডিভাস্টেটিং। অলরেডি তারা 2টা মারছে, আরো হয়তো মারবে ইসরায়েলের দিকে। ফাত্তা মানে হাইপারসনিক শব্দের থেকে কয়েক গুণ বেশি দ্রুত যায় এবং হাইপার বলিক না, অর্থাৎ যে একটা আর্ক তৈরি করে না, তারা জিগজ্যাগ যায়। তবে